এটি পৃথিবীর সবচেয়ে অন্যতম বড় প্রাসাদ, যেখানে আজও সত্যিকারের রাজারানী বাস করেন। এই প্রাসাদেই বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেছেন। এটা একটি আইকনিক রাজপ্রাসাদ। এখানকার সবকিছুই দুর্দান্ত। আজ আমি এর ভেতরে প্রবেশ করব। এটা কিন্তু চাকু নয়, এটা দোয়াত কলম। এটা এদেশের শেষ রাজপ্রাসাদ, যার চারপাশ আজও রাজা রানীদের যুগের মতো করেই সাজানো। দেখুন, প্রাসাদের সামনে রাজকীয় পোশাক পরে পেয়াদা দাঁড়িয়ে আছে। গাড়িতে কি রাজকুমারী উঠল? যোধপুর, এটা রাজাদের শহর। হ্যাঁ দর্শক, আজ আমি এই শহরে এমন এক রাজপ্রাসাদের সন্ধান পেয়েছি যেটি দেখতে যেমন চোখ ধাঁধানো তেমনি বিলাসবহুল, যেখানে আজও বাস করেন সত্যিকারের রাজারানী, রাজকুমারী সবাই। শুভেচ্ছা জানাচ্ছি রাজাদের রাজ্য, ভারতের রাজস্থানের প্রাচীন শহর যোধপুর থেকে। বরাবরের মতোই সঙ্গে আছি আমি, জুবায়ের আল মাহমুদ। দূরে যে বিশাল গম্বুজটি দেখা যাচ্ছে, ওটাই এখানকার রাজপ্রাসাদ। গজ সিং দ্বিতীয়, এখন তিনিই এখানকার মহারাজা। উমাইদ প্যালেস, এটাই এখন রাজার প্রাসাদ, যার নামকরণ করা হয়েছে মহারাজা উমাইদ সিং এর নামেই, যিনি বর্তমান মহারাজা গজ সিং এর দাদা ছিলেন। এটি বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত আবাসগুলোর একটি, যার ভেতরে 347টি কক্ষ রয়েছে। মেহরানগড়, এখানকার মহারাজাদের আদি নিবাস। তবে এই প্রাসাদটি তৈরি হওয়ার পর রাজ পরিবার মেহরানগড় থেকে এখানে চলে আসে। অর্থাৎ এই প্রাসাদে বাস করা এখনকার মহারাজা মুঘল সম্রাট শাহজাহানের নানা মহারাজা উদয় সিং এর বংশধর, যাদের আদি পুরুষরা শত শত বছর ধরে এখানকার মারওয়া সালতানাত শাসন করেছেন। সামনে কিছু দেখতে পাচ্ছেন? না না, আমি ওই নারীদের কথা বলছি না, ওনারা পর্যটক। সামনে চলুন, ওখানে আশ্চর্যজনক কিছু রয়েছে। এটা চিতাবাঘ। এটি সত্যিকারের বাঘ। এই বাঘের শুধু জীবনটাই নেই, তাছাড়া সবই অরিজিনাল। এর দাঁত, চামড়া সব কিছুই আসল। আসলে তৎকালীন সময়ে রাজকীয় পরিবারগুলোর মধ্যে শিকার করা একটি ঐতিহ্যবাহী শখ ছিল। মহারাজা এবং রাজপরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে যেসব চিতাবাঘ শিকার করেছেন, সেগুলোর চামড়া এবং দেহ ট্যাক্সিডার্মি পদ্ধতিতে এভাবেই এখানে সংরক্ষিত হচ্ছে। এর মাধ্যমে রাজপরিবারের বিলাসিতা, সাহসিকতা এবং তাদের যাপিত জীবন কেমন ছিল তার ধারণা পাওয়া যায়। মহারাজা উমাইদ সিং, যিনি এখানকার মারওয়া সাম্রাজ্যের 37তম রাঠোর শাসক ছিলেন। আর এই অবিশ্বাস্য প্রাসাদটি এই রাঠোর শাসকই তৈরি করেছেন। এটি পুরো ভারতবর্ষের শেষ রাজপ্রাসাদ, যেটি কোনো মহারাজা তৈরি করেছেন। 1943 সালে এই প্রাসাদের নির্মাণ কাজ শেষ হয়। তবে রাজকীয় এই প্রাসাদটি তৈরির পেছনে একটি বিরাট ইতিহাস রয়েছে। সময়টা 1920। মারওয়ার সিংহাসনে তখন মহারাজা উমাইদ সিং। তবে এই সাম্রাজ্যে বহু বছর আগে থেকেই একটি গল্প প্রচলিত আছে। বলা হয়ে থাকে, এক সাধু অভিশাপ দিয়েছিলেন যে রাঠোর রাজবংশের সমৃদ্ধ শাসনের পর সাম্রাজ্যে এক দীর্ঘ খরা দেখা দেবে। আর এখানকার মাটিতে
রাঠোরদের একচ্ছত্র শাসন মূলত 19 শতক পর্যন্ত চলে, অর্থাৎ ভারতবর্ষে ইংরেজদের দখলদারিত্বের সময়ের আগ পর্যন্ত। ইংরেজদের সময় রাজস্থানের রাজপুত রাজারা মূলত ইংরেজদের সাথে হাত মিলিয়েছিল এবং দেশভাগ হওয়ার আগ অবধি তারা ইংরেজদের পুতুল শাসক হিসেবে সাম্রাজ্য চালায়। তবে সাধুর অভিশাপের গল্প সত্য নাকি মিথ্যা তা জানা না গেলেও রাঠোরদের সমৃদ্ধ শাসন শেষে 1920 সালের দিকে এখানে সত্যি সত্যিই ভয়াবহ খরা এবং দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষ থেকে বাঁচতে তখন এখানকার মানুষ মহারাজা উমাইদ সিং এর দরবারে আসেন এবং তার কাছে সাহায্য চান। ওই সময় রোদের তীব্রতায় এখানকার মানুষ রীতিমতো বেকার হয়ে পড়েছিল, তাদের হাতে কোনো কাজই ছিল না। তাৎক্ষণিকভাবে এখানকার মহারাজা ত্রাণের ব্যবস্থা করেছিলেন, কিন্তু প্রায় 3-4 বছর টানা দুর্ভিক্ষ চলায় এই অঞ্চল এত ক্ষতিগ্রস্ত হয় যে দুর্ভিক্ষ শেষ হওয়ার পরেও এলাকাটি ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়। মহারাজা বুঝতে পেরেছিলেন যোধপুরের অর্থনীতিকে টেকসই করতে হলে মানুষের দীর্ঘমেয়াদী কর্মসংস্থান প্রয়োজন। জনগণের কর্মসংস্থান সৃষ্টি কিভাবে করা যায় তা মহারাজা উমাইদ সিংকে ভাবিয়ে তোলে। তবে জনগণের অভাবের ওই সময়ে মহারাজা উমাইদ সিং মানুষকে নগদ অর্থ কিংবা ভাতা দেননি। তিনি বিশ্বাস করতেন মানুষকে কোনো কাজ না করিয়ে যদি টাকা দেওয়া হয় তাহলে তারা অলস হয়ে যায় এবং একসময় যখন শাসক টাকা দেওয়া বন্ধ করে দেবে তখন ওই মানুষই শাসকের ওপর চরমভাবে নাখোশ হবে। ফলে সিদ্ধান্ত নেন তিনি যোধপুরের মাটিতে একটি বিশাল প্রাসাদ তৈরি করবেন। প্রাসাদটি এত বড় হবে যেখানে পুরো যোধপুরে থাকা সব মানুষেরই কর্মসংস্থান নিশ্চিত হবে। সময়টা 1929। ওই সময় পুরো ভারতবর্ষেই ইংরেজদের আধিপত্য। এখানকার পুতুল শাসক মহারাজা উমাইদ সিং তার এই প্রাসাদটির নকশার দায়িত্ব দেন ইংরেজ স্থপতি হেনরি ভন ল্যাঞ্চেস্টারকে। রাজস্থানে এটাই একমাত্র রাজার প্রাসাদ যেখানে রাজস্থানী নকশা খুব একটা স্থান পায়নি। সম্রাট শাহজাহানের নানিবাড়ির প্রতিটি প্রাসাদ কি পরিমাণ নকশায় মোড়ানো তা তো আমি গত পর্বেই দেখিয়েছি, তবে এই প্রাসাদে চোখ ধাঁধানো সেই নকশাগুলোর ছিটে ফোঁটাও নেই। অথচ পুরো রাজস্থানে এখনও যেসব বিল্ডিং তৈরি হয় তার সবগুলোতেই স্থানীয় মানুষ নিজ উদ্যোগেই তাতে রাজস্থানী নকশা জুড়ে দেন। অথচ এই প্রাসাদের প্রবেশপথে রাঠোর রাজপরিবারের রাজ চিহ্ন আর কার্নিশগুলোই কিছু রাজস্থানী নকশা ছাড়া তেমন কোথাওই রাজপুত স্থাপত্য শৈলীর দেখা একেবারেই পাওয়া যায় না। মেহরনগড় দুর্গ দেখার পর আপনি যদি এই প্রাসাদে আসেন তাহলে একে একেবারেই সাদামাটা মনে হবে। অবশ্য এর পেছনে দুটি কারণ থাকতে পারে। হয়তো রাজস্থানী স্থপতিদের মতো ইংরেজ স্থপতিরা এত ভালো কাজই জানত না, আবার এটাও হতে পারে যে ইংরেজরা যে নকশা তৈরি করে দিয়েছে সেটাই এখানকার রাজপরিবার মেনে নিতে বাধ্য হয়েছে। তবে এই প্রাসাদে দিল্লির সরকারি ভবনগুলোর আদলে বিশাল গম্বুজ আর স্তম্ভের সারি তৈরি করা হয়েছে। আর আপনি যদি প্রাসাদটি সামনের দিক থেকে দেখেন তাহলে মনে হবে আপনি ভারতবর্ষে নেই, আছেন লন্ডনে। হ্যাঁ দর্শক, এখানকার চারপাশের ঘাস লতাপাতা, সবুজ পরিবেশ আর তার মাঝে দাঁড়িয়ে থাকা এই বিশাল প্রাসাদ সব কিছু মিলিয়ে এখানে একটা ইউরোপীয় ভাইব তৈরি হয়েছে। এটা এখানকার সিংহাসন কক্ষ। এই কক্ষের ভেতরের ডিজাইন করেছেন পোল্যান্ডের শিল্পী জে.এস. নরব্লিন, যিনি এখানে এই অপূর্ব ফ্রেস্কো চিত্র অঙ্কন করেন। স্থাপত্য ইতিহাসবিদদের মতে এটি ইন্দো ডেকো স্থাপত্যের অন্যতম সেরা নিদর্শন।
তবে প্রাসাদটি নির্মাণের মূল উদ্দেশ্যই ছিল দুর্ভিক্ষ পীড়িত মানুষদের কর্মসংস্থান সৃষ্টি করা, যার নির্মাণ কাজ 1929 সালে শুরু হয়ে চলে টানা 1 যুগেরও বেশি। প্রাসাদটি নির্মাণের জন্য যোধপুর শহরের উপকণ্ঠে চিত্তার নামক একটি পাহাড়কে নির্বাচিত করা হয়। অর্থাৎ এই জায়গাটি দেখতে সমতলের মতো মনে হলেও এটি আসলে বেশ উঁচু। উঁচু স্থান হওয়ার কারণে এখানে পানি এবং সবুজ উভয়েরই অভাব ছিল, তাই নির্মাণের জন্য প্রয়োজনীয় বেলেপাথর দূরবর্তী খনি থেকে আনতে বিশেষ রেল লাইন নির্মাণ করা হয়েছিল। এগুলোই সেই আদি রেলগাড়ির কাঠামো, যেগুলোই বেলেপাথর বহন করা হয়েছিল, যার কোচগুলো কাঠ দিয়ে তৈরি, যেন পাথর সাজালেও তা অক্ষত থাকে, ভেঙে না যায়। আদি সেই রেলগাড়ির কৃত্রিম কাঠামো এভাবেই তৈরি করে এগুলো এখানকার জাদুঘরে রাখা হয়েছে, যাতে সেই সময়ের পাথর পরিবহন সম্পর্কে মানুষ ধারণা নিতে পারে। এছাড়াও এখানে গাধার পিঠে করে আনা হয়েছিল প্রয়োজনীয় মাটি, আর রেলগাড়িতে করে আনা পাথরগুলো এমনভাবে কাটা হয়েছিল যাতে মর্টার গাঁথুনির মিশ্রণ ছাড়াই একটির সঙ্গে আরেকটি জোড়া লাগানো যায়। অর্থাৎ এই প্রাসাদটি আধুনিক হলেও এতেও সিমেন্ট ব্যবহার করা হয়নি। বেলেপাথরের পাশাপাশি এই প্রাসাদের বিভিন্ন স্থানে ব্যবহার করা হয়েছে দামি শ্বেত পাথর, আর পুরো প্রাসাদের অভ্যন্তরে ব্যবহার করা হয়েছে বার্মা থেকে নিয়ে আসা সেগুন কাঠ। পিলারগুলো একটু খেয়াল করুন, এগুলো বেলে পাথরের হওয়ার পরেও কি ঝলক দিচ্ছে দেখুন। আর এই যে দরজা জানালায় যে কাঠ দেখতে পাচ্ছেন সবই কিন্তু বার্মা থেকে নিয়ে আসা সেগুন কাঠ। সামনের দরজাটি অবশ্য বন্ধ। এইটা এখনকার তালা, তবে এর হাতলটি আদি। দরজার কাঠের উপরও একটি বিশেষ তালা ছিল, দেখুন চাবি প্রবেশের জায়গা, কাঠের উপরে তালা, এটা আমার কাছে নতুন মনে হচ্ছে। এই পাশটা দেখুন, বাইরে থেকে কি সুন্দর আলো এসেছে, খেয়াল করুন। লম্বা খোলা বারান্দা, বাইরের আলোয় একদম ঝিকমিক করছে। বেলে পাথর সাধারণত এত ঝকমক করে না, এইটা আমাকে অবাক করছে। এখানকার দরজাগুলো একটু খেয়াল করুন, আগের যুগের দরজাগুলা, যে মশা যাতে না যায় সে কারণে নেট ব্যবহার করা হয়েছে। যেগুলো আমরা এখন চিন্তা করি সেগুলো এনারা অনেক আগেই চিন্তা করেছে, একটাবার খেয়াল করলেই পাওয়া যায়। এই হাতলগুলো কিন্তু একেবারে পিতলের, অরিজিনাল পিতলের। এই যে দরজার যে কবজা সেটাও কিন্তু পিতলের, সবগুলোই পিতলের। এই প্রাসাদে এই ধরনের বেশ কয়েকটি খোলা করিডোর যেমন রয়েছে, তেমনি রয়েছে ছাদহীন খোলা আঙিনা, যেখান থেকে আকাশ দেখা যায়। সূর্যের আলো প্রাসাদের এই উঠানে নিয়ে আসার জন্যই মূলত এমন নকশা করা হয়েছে, আর এই উঠানের আলোতেই আলোকিত হয় এর প্রতিটি কক্ষ। এছাড়াও পুরো প্রাসাদে রয়েছে 347টি কক্ষ, বিশাল বিশাল সব করিডর, আর 300 জনের ধারণ ক্ষমতার এক বিশাল খাবারের জায়গা, যার কিতাবি নাম ভোজ কক্ষ। বিউ আর্টস এবং ইন্দো ডেকো ধারার স্থাপত্য শৈলীতে তৈরি বিশাল এই প্রাসাদটি রাজ পরিবারের একাধিক দুর্ঘটনার কারণে দীর্ঘদিন এর পুরো অংশ ব্যবহৃত হয়নি। তবে বর্তমানে পুরো প্রাসাদ 3 ভাগে বিভক্ত। একাংশে রাজপরিবার বসবাস করেন, একাংশ বিলাসবহুল হোটেল তাজ হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর একাংশ ব্যবহার করা হচ্ছে জাদুঘর হিসেবে। 26 একর জায়গার উপর নির্মিত বিশাল এই প্রাসাদে 2018 সালে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিয়ের অনুষ্ঠান করেছিলেন।
প্রাসাদের যে অংশটি হোটেল তাজ হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটি আসলেই বিলাসবহুল, যার প্রতিটি কোণা মোড়ানো আধুনিকতার চাদরে। শুধু এসবই নয়, এখানে সংরক্ষিত হচ্ছে মহারাজা উমাইদ সিং এবং রাজ পরিবারের পরবর্তী প্রজন্ম ব্যবহৃত নানান সব শৌখিন গাড়ি। এগুলো ওই সময়ের বিশ্বের সেরা ব্র্যান্ড এবং দামি গাড়িগুলোর সংগ্রহ। এখানে আপনি পাবেন 1920 থেকে 40-এর দশকের ব্রিটিশ ও আমেরিকান ব্র্যান্ডের, বিশেষ করে রোলস রয়েস এবং বেন্টলির মতো বিশ্ববিখ্যাত ক্লাসিক সব মডেল। এছাড়াও অত্যন্ত শৈল্পিক যে ঘোড়ার গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা আসলে ঘড়ি। ক্লাসিক্যাল ইউরোপীয় স্থাপত্য রীতির দারুণ এক উদাহরণ এই ঘড়ি। তবে শুধু এটাই নয়, এখানে কত ধরনের যে ঘড়ি রয়েছে তা আপনার চিন্তারও বাইরে। দুই পাশে দুটি অলংকৃত ফুলদানি আর মাঝখানে নান্দনিকতায় মোড়ানো এটাও ঘড়ি, টেবিল ঘড়ি। রাজপরিবারের ডাইনিং টেবিলে রাখা হতো এই ঘড়ি। এটা রীতিমতো ঘড়ির রাজ্য, যার যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন নানান রঙের, নানান ঢঙের সব ঘড়ি। আপনাদের দারুণ একটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা বলুন তো, এইটা কি কি হতে পারে? আসলে এইটা রাজকীয় ছাতা। ওই যে দেখুন ছবি আছে, এই ছবিতে মহারাজার মাথার ওপর যে ছাতাটা দেখা যাচ্ছে সেই ছাতায় ভাঁজ করে এখানে রাখা হয়েছে। এই পাশেরটা দেখুন, এগুলো কিন্তু অস্ত্র নয়, দেখুন এগুলো লাঠি। তবে এখানে ধারালো কুড়াল কেন রাখা হয়েছে তা আমি বুঝতে পারছি না। তবে লাঠিগুলোর ডিজাইন কিন্তু দারুণ। এসব লাঠির মধ্যে লুকানো তলোয়ার আছে কিনা তা অবশ্য আমি জানি না, তবে ওখানে কুড়ালটি দেখে আমার মাথায় এটা এলো, কারণ ইতিপূর্বে আমি অনেক রাজা বাদশাদের লাঠির মধ্যেই দেখেছি যে লাঠির মধ্যে অস্ত্র থাকে, লাঠির হাতলটি টান দিলেই সেই অস্ত্র বেরিয়ে আসতো। এগুলো তেমন লাঠি কিনা সেটা বুঝতে পারছি না। আর এগুলো রাজকীয় সংস্কৃতির নিদর্শন। ওই সময় রাজপরিবারের সদস্যরা ঘোড়দৌড় এবং পোলো খেলায় অংশ নিত। এগুলো সেসব প্রতিযোগিতারই ট্রফি। এসব ট্রফির গায়ে ঘোড় সরোয়ার বা পোলো খেলার খোদাই করা কিছু দৃশ্য রয়েছে। ট্রফি ছাড়াও এখানে যা কিছুই সংরক্ষিত হচ্ছে তার সবই মহারাজা উমাইদ সিং এর শাসনামলের। কি পরিমাণ নান্দনিক ডিজাইন খেয়াল করেছেন? অসাধারণ। এটা এখানকার বাতিঘর। এগুলো দেখতে অনেকটা ফুলদানির মতো মনে হলেও আসলে এখানে যা কিছু রয়েছে সবই এক একটি বাতি। বিদ্যুৎ আসার আগে এগুলোই রাজা রানীরা ব্যবহার করতেন। মহারাজা উমাইদ সিং 1947 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 2 মাসের মাথায় ধর্মের ভিত্তিতে ভাগ হয় পুরো ভারতীয় উপমহাদেশ। রাজস্থানের রাজ্যগুলো তখনও অবশ্য স্বাধীন ছিল, তবে তারা স্বাধীন না থেকে ভারতের সাথে একাট্টা হয়ে যায়। স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলোকে
ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করার জন্য ওই সময় একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা ইনস্ট্রুমেন্ট অব অ্যাক্সেস বা একীভূতকরণের দলিল নামে পরিচিত। চুক্তির ফলে রাজারা তাদের ব্যক্তিগত সম্পত্তি, যেমন তাদের প্রাসাদ, জমি, পারিবারিক অলংকার এসব নিজেদের মালিকানায় রাখার অধিকার পেয়েছেন। আর এ কারণেই দেশভাগের পর রাজা, মহারাজা, নবাব, বাহাদুর কিংবা এই ধরনের খেতাবগুলো বিলুপ্ত হয়ে গেলেও এই উমাইদ প্যালেসের মতো বিশাল প্রাসাদ আজও রাজপরিবারের ব্যক্তিগত সম্পত্তি হিসেবেই টিকে আছে। অর্থাৎ বর্তমানে খাতা কলমে এখানকার মহারাজা গজ সিং দ্বিতীয় হলেও তিনি কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতার অধিকারী নন। তাকে স্থানীয় ঐতিহ্য রক্ষার অংশ হিসেবেই সম্মানসূচকভাবে মহারাজা ডাকা হয়। তবে তাদের পূর্বপুরুষদের যেসব প্রাসাদ এবং জমিগুলো ছিল সেগুলোর মালিক আজও তারাই। ফলে পুরো রাজস্থান জুড়ে আজও যে কয়টি রাজপরিবার আছে তাদের প্রত্যেকটি পরিবারই ধর্নাঢ্য এবং সামাজিকভাবেও ক্ষমতাবান। উমাইদ প্যালেস ইতিহাসের এক জীবন্ত নিদর্শন।